Hello everyone, this class is for 4th sem batch. অ্যাক্ট 2টা আমরা দেখছিলাম ঘোস্টের। লাস্ট কালকের ক্লাসে আমরা দেখেছিলাম মিসেস অ্যালভিং এবং প্যাস্টার ম্যান্ডার্সের কনভারসেশন চলছিল, এবং যেখানে প্যাস্টার ম্যান্ডার্স খুব ক্লিয়ারলি মিসেস অ্যালভিংকে বুঝিয়ে দিয়েছিলেন যে রেজিনা ইংস্ট্যান্ড কোনো মতেই আর অ্যালভিংদের হাউস হোল্ডে থাকতে পারবে না, বিকজ Pastor Manders now know about the real identity of Regina Engstrand. Regina Engstrand তার রিয়েল বায়োলজিক্যাল ফাদার হচ্ছে ক্যাপ্টেন অ্যালভিং। সেই দিক থেকে দেখতে গেলে, যেটা আমরা অলরেডি বারবার এক্সপ্লেন করেছি, ওসওয়াল্ড অ্যালভিং অ্যান্ড রেজিনা ইংস্ট্যান্ড তারা হচ্ছে স্টেপ ব্রাদার অ্যান্ড সিস্টার, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ ইট নো কাইন্ড অফ রিলেশনশিপ ইজ পসিবল বিটুইন দেম অ্যাপার্ট ফ্রম ব্রাদার অ্যান্ড সিস্টার রিলেশনশিপ। এই তথ্যটা রেজিনারও জানা নেই, এই তথ্যটা ওসওয়াল্ড অ্যালভিংয়েরও জানা নেই। তার ফলে তাদের মধ্যে একটা ক্লোজনেস তৈরি হচ্ছে। অ্যান্ড প্যাস্টার ম্যান্ডার্স যেহেতু একজন রিলিজিয়াস মাইন্ডেড পারসন, একজন মরালিটি নিয়ে অত্যন্ত শশব্যস্ত একজন ব্যক্তি, সেহেতু তার মতে রেজিনা ইংস্ট্যান্ড কোনোভাবেই এই অ্যালভিংদের হাউস হোল্ডে আর থাকতে পারে না, কারণ যদি অ্যালভিংদের হাউস হোল্ডে থাকে সেখানে একটা ইমমরাল রিলেশনশিপ তৈরি হবে ওসওয়াল্ড অ্যালভিংয়ের সঙ্গে রেজিনা ইংস্ট্যান্ডের মধ্যে। সেই কারণে ইন এ ভেরি ফার্ম ম্যানার, ইন এ ভেরি ডিটারমাইন্ড ম্যানার, হি রাদার টোল্ড মিসেস অ্যালভিং দ্যাট রেজিনা ইংস্ট্যান্ড কোনোভাবেই আর অ্যালভিংদের হাউস হোল্ডে থাকতে পারে না, তাকে তার বাবার কাছে ফিরে যেতে হবে। এর আগেও রেজিনা ইংস্ট্যান্ডকে তার বাবার কাছে ফিরে যাওয়ার অ্যাডভাইস দিয়েছিল প্যাস্টার ম্যান্ডার্স। সেই রিজনটা তবু ডেসপারেট ছিল না। সেই রিজনটা ছিল যে ইয়োর ফাদার ইজ অ্যান ওল্ড ম্যান, হি ইজ লিডিং এ লোনলি লাইফ, হি ইজ এ উইক পার্সন অ্যান্ড হি ইজ এ ড্রাঙ্কার্ড, সো হি নিডস ইয়োর কোম্পানি, অ্যান্ড আউট অফ ইউর ফিলিয়াল ডিউটি, বাবার প্রতি তোমার কর্তব্য, ইউ শুড গিভ কোম্পানি টু ইয়োর ফাদার। সেই সময় প্যাস্টার ম্যান্ডার্সের যুক্তি ছিল এইটা। এবং এখন যে রেজিনাকে তার বাবার কাছে পাঠিয়ে দেওয়ার কারণ, আগের রিজনগুলো তো আছেই, তার সঙ্গে এই মরাল রিজনটা, এই রিজনটা আরও বেশি তীব্র, যে কোনো মতেই এই জায়গায় থেকে তাকে ইমমরাল রিলেশনশিপে এগিয়ে যেতে দেওয়া যাবে না। রেজিনাকে কোনোভাবেই হোক, যেভাবেই হোক না কেন, তাকে তার বাবার কাছে ফেরত পাঠাতে হবে। এই অবধি আমরা দেখেছিলাম। দেখবি পেজ নাম্বার 61 যেটা আছে, দেখবি যে প্যারাগ্রাফটা হয়েছিল আমাদের সেটা 2 লাইনের ছিল। আমি একবার দেখে নিই একবার, তারপর আজকে প্যারাগ্রাফটা আমরা দেখব এবং অ্যাক্ট 2টা আজকে আমরা কমপ্লিট করব। ম্যান্ডার দেন declares that he can no longer allow a young girl to remain in Mrs. Alving's house and Regina must go. লক্ষ্য করে দেখ, এর আগের বার যখন রেজিনাকে তার বাবার সঙ্গে বা বাবার কোম্পানি দিতে বলেছিল, তখন কিন্তু এই মাস্ট ব্যাপারটা ছিল না, এই জোরটা ছিল না, এই ফার্মনেসটা ছিল না। অ্যান্ড রেজিনা মাস্ট গো হোম টু আর ফাদার্স কেয়ার। এখানে একটা কোয়েশ্চেন হয় যে ওয়াই প্যাস্টার ম্যান্ডার্স ওয়াজ ডেসপারেট নট টু অ্যালাউ রেজিনা ইংস্ট্যান্ড টু স্টে এনিমোর ইন দ্য হাউস হোল্ড অফ দ্য অ্যালভিং ফ্যামিলি। আগের রিজনগুলো তো আছেই, টেক কেয়ার অফ দ্য ফাদার, গিভ কোম্পানি টু হিজ লোনলি ফাদার। নতুন একটা রিজন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ইন অর্ডার টু সেভ Oswald Alving and Regina Engstrand from any kind of immoral relationship. Now let us come to this portion. পরে প্যারাগ্রাফটা দেখবি, মন দিয়ে দেখবি, কারণ সেকেন্ড অ্যাক্টে কিন্তু সেই ক্লাইম্যাক্টিক ঘটনাটা কিন্তু ঘটবে। সেই ক্লাইম্যাক্সের ঘটনাও দেখবো যখন অরফেনেজে কিন্তু আগুন লেগে যাবে, দ্য ক্যাপ্টেন অ্যালভিং অরফেনেজ। কয়েকটা বেশ ইম্পর্টেন্ট লাইন কিন্তু আছে আজকের এই ক্লাসে, অ্যাক্ট 2 এর এই শেষের পোর্শনটা মন দিয়ে কিন্তু ক্লাসটা ফলো করবি। দেয়ার ইজ এ নক অ্যাট দ্য ডোর অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ প্যাস্টার ম্যান্ডার্স এবং মিসেস অ্যালভিংয়ের যখন কনভারসেশন চলছিল, সাডেনলি একটা দরজায় নকের আওয়াজ শোনা যাচ্ছে। দেয়ার ইজ এ নক অ্যাট দ্য ডোর অ্যাট দিস মোমেন্ট। এংস্ট্যান্ড এন্টার্স, জেকব এংস্ট্যান্ড এন্টার করছে রুমের মধ্যে। মাথায় রাখতে হবে, জেকব এংস্ট্যান্ড সম্বন্ধে অলরেডি প্যাস্টার ম্যান্ডার্স কিন্তু একটা নেগেটিভ ধারণা তার মনের মধ্যে তৈরি হয়েছে, কারণ জেকব এংস্ট্যান্ডের সঙ্গে জোয়ানা এংস্ট্যান্ডের বিয়েটা সেটা কিন্তু প্যাস্টার ম্যান্ডার্স দিয়েছিলেন, এবং তার জানা ছিল না যে জোয়ানা ইংস্ট্যান্ড ওয়াজ প্রেগনেন্ট অ্যাট দ্য মোমেন্ট অফ হার ম্যারেজ। এবং এটাও তার জানা ছিল না যে জেকব ইংস্ট্যান্ড জেনে শুনে তাকে বিয়ে করছে জাস্ট বিকজ অফ দ্য গ্রিড অফ দ্য মানি। সেহেতু যখন সে তথ্যটা জানতে পারলো মিসেস অ্যালভিংয়ের কাছে, একটা প্যাস্টার ম্যান্ডার্সের কিন্তু একটা রাগ, একটা ক্ষোভ কিন্তু তৈরি হয়েছিল জেকব ইংস্ট্যান্ডের প্রতি, কারণ জেকব ইংস্ট্যান্ড তাকে একটা ইমমরাল বিয়ে দিতে বাধ্য করেছে, সত্য গোপন করে বা তথ্য গোপন করে। একটা ক্ষোভ, একটা গ্রিভিয়েন্স, একটা কমপ্লেন কিন্তু প্যাস্টার ম্যান্ডার্সে আছে জেকব এংস্ট্যান্ডের প্রতি।
এইরকম মুহূর্তে জেকব এংস্ট্যাং রুমের মধ্যে ঢুকেছে। দেখো নেক্সট কী হচ্ছে দেখবে। এংস্ট্যাং এন্টার্স রেসপেক্টফুলি রিকোয়েস্টিং দ্য রেভারেন্ড, রেভারেন্ড মানে রেসপেক্টফুল, কাকে রেভারেন্ড বলা হচ্ছে বুঝতে পারছি নিশ্চয়ই এখানে আমরা, প্যাস্টর ম্যান্ডার্সকে, বিকজ হি ওয়াজ দ্য ক্লার্জিম্যান, হি ওয়াজ এ রিলিজিয়াস মাইন্ডেড পার্সন, respectfully requesting the Reverend to lead all of us who have worked so honestly together on the orphanage building in some concluding prayers. জেকব এংস্ট্যাং কেন এসছে তাহলে উদ্দেশ্যটা বুঝতে পারলি? কাজ কমপ্লিট হয়ে গেছে ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজের, পরের দিন ওপেনিং সেরিমনি, যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে যারা এই কাজে যুক্ত ছিল প্রত্যেককে নিয়ে একটা কনক্লুডিং প্রেয়ার, কাজ শেষ হয়ে গেছে, ভালো মতন সব কাজ কমপ্লিট হয়েছে, সেহেতু ঈশ্বরকে ধন্যবাদ জানানো, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানোর জন্য একটা কনক্লুডিং প্রেয়ারের আয়োজন করার রিকোয়েস্ট করছিল জেকব এংস্ট্যাং প্যাস্টর ম্যান্ডার্সকে। একটা জিনিস দেখবি, জেকব এংস্ট্যাং রিয়েলিটিতে একজন ইমমরাল পার্সন, একজন গ্রিডি পার্সন, একজন অ্যাবসলিউটলি এ পার্সন হু ইজ নট অ্যান আইডিয়াল ফাদার, হু ওয়াজ নট অ্যান আইডিয়াল হাজব্যান্ড, কিন্তু তার বাইরের যে অ্যাপিয়ারেন্সটা সেটা অত্যন্ত অনেস্ট, অত্যন্ত জেন্টল, জাস্ট লাইক এ নোবেল ম্যান। খুব রেসপেক্টফুলি রিকোয়েস্ট করছে, সম্মান দিয়ে কথা বলছে জেকব এংস্ট্যাং প্যাস্টর ম্যান্ডার্সের সঙ্গে, এবং তাকে রিকোয়েস্ট করলো যে যারা যারা আমরা কাজ করেছি এই ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজে, কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে একটা কনক্লুডিং প্রেয়ারের আয়োজন করার রিকোয়েস্ট করছে প্যাস্টর ম্যান্ডার্সকে। দেখো, অন দ্য অরফানেজ বিল্ডিং ইন সাম কনক্লুডিং প্রেয়ার্স ক্লোজলি কোয়েশ্চেনিং, একটু আগে যেটা বলছিলাম আমি, জেকব এংস্ট্যাংয়ের প্রতি কিন্তু একটা অভিযোগ, একটা ক্ষোভ, একটা গ্রিভিয়েন্স কিন্তু প্যাস্টর ম্যান্ডার্সে আছে, এবং সেই কারণে কনক্লুডিং প্রেয়ারে অংশগ্রহণ করার আগে তিনি কিন্তু তার বিয়ে নিয়ে তাকে কিছু প্রশ্ন করবেন। ক্লোজলি কোয়েশ্চেনিং মানে কি? মাইনিউটলি তাকে এক্সামাইন করবেন, মাইনিউটলি তাকে প্রশ্ন উত্তর করা, ইনভেস্টিগেশন যেটা আমরা বলি। ক্লোজলি কোয়েশ্চেনিং এংস্ট্যাং অ্যাবাউট হিজ ম্যারেজ টু জোয়ানা, জোয়ানা আর জেকব এংস্ট্যাংয়ের বিয়ের খুঁটিনাটি তথ্যগুলোকে জানার চেষ্টা করছেন প্যাস্টর ম্যান্ডার্স জেকব এংস্ট্যাংয়ের সঙ্গে কথা বলার মাধ্যমে। এখানে একটা জিনিস বুঝে নে আগে, একটু পরে পাবি, জেকব এংস্ট্যাং ইজ এ ভেরি শ্রুড, ইজ এ ভেরি কানিং অ্যান্ড এ উইকেড পার্সন, ভেরি আর্টফুল, ভেরি টেকনিক্যাল, অত্যন্ত কৌশলী একজন ব্যক্তি। অন দ্য আদার হ্যান্ড প্যাস্টর ম্যান্ডার্স ওয়াজ এ ভেরি সিম্পল, অনেস্ট, ইনোসেন্ট অ্যান্ড এ জেন্টল কাইন্ড অফ পার্সন। ফলে প্যাস্টর ম্যান্ডার্সের বোঝার ক্ষমতা নেই যে জেকব এংস্ট্যাং যে গল্পটা এবারে শোনাবে বা যেভাবে কথাটা বলবে সেটা শুধুমাত্র তার একটা ড্রামা, শুধুমাত্র তার একটা নাটক, সেটা বোঝার কিন্তু ক্ষমতা নেই। এবং প্যাস্টর ম্যান্ডার্স জেকব এংস্ট্যাং এই প্যাস্টর ম্যান্ডার্সের ইনোসেন্সের সুযোগ নিয়ে তাকে পুরো ব্যাপারটা কিন্তু ভুল বোঝাবে, এবং এমনভাবে দেখাবে অ্যাজ ইফ যেন এই বিয়েটার মধ্যে তার কোনো দোষ ছিল না, সে যেন একজন ভিকটিম। দেখবে মন দিয়ে এবারে। Closely questioning Engstrand about his marriage to Joanna and other matters, the priest offers the carpenter a chance to explain what must lie so heavy. মানে তাকে একটা সুযোগ দিচ্ছে, এতদিন ধরে মনের মধ্যে যে হেভি ব্যাপারটা তুমি আটকে রেখেছো, নিজের মনের মধ্যে সেটাকে গোপন রেখেছো, আমি তোমাকে একটা অপরচুনিটি দিচ্ছি, এক্সপ্লেন ইউর সেলফ, রিভিল অল দ্য সিক্রেট, সমস্ত সিক্রেটগুলো রিভিল করো। দেখো, Engstrand makes a fine show. What does দেখবি? Show. That is pretension. Pretend করলো। Engstrand makes a fine show of piousness. পবিত্রতার একদম মারাত্মক নাটক করলো, অ্যাজ ইফ যেন সে একজন পবিত্র ব্যক্তি, অ্যাজ ইফ যেন সে একজন ইনোসেন্ট ব্যক্তি, কোনো কিছুই সে জানতো না, সে যেন নিজে একজন ভিকটিম হয়েছে, অ্যাজ ইফ তার উপরে যতগুলো দোষ ছিল, যে সে জেনে শুনে টাকার লোভে বিয়ে করেছে একজন ফলেন ওমেন লাইক জোয়ানা, পুরো ব্যাপারটা সে কিন্তু চেপে যাচ্ছে। Engstrand makes a fine show of piousness and sensitive feelings as he tells his story. এত সুন্দর করে, in a very sensitive manner, in a very emotional manner, in a pious, gentle manner, he reveals the story, he relates the story, narrates the story of his marriage to Pastor Manders. দেখো, Manders with tears in his eyes, একটু আগে বলছিলাম না যে Manders is a very immature, a babyish, a very innocent and gentle kind of person. যারা নিজেরা খুব ইম্যাচিওর, ইনোসেন্ট, চাইল্ডিশ, বেবিশ হয় না, তারা গোটা দুনিয়াটাকেই কিন্তু তাদের মতন ইনোসেন্ট মনে করে। তারা বুঝতেই পারে না যে কত সহজে লোকে তাদেরকে বোকা বানাচ্ছে, কত সহজে তাদেরকে বোকা বানানো হচ্ছে, এটা রিয়েলাইজ কিন্তু তারা করে না। এবং ঠিক একই জিনিস আমরা প্যাস্টর ম্যান্ডার্সের মধ্যে দেখব। যেহেতু জেকব এংস্ট্রান্ড একজন আর্টফুল পার্সন, অত্যন্ত পায়াস ম্যানারে, জেন্টেল ম্যানারে, ইন এ ভেরি সেন্সিটিভ ইমোশনাল ম্যানার পুরো গল্পটা নিজের মতো সাজিয়ে বলল,
এবং সেই ফাঁদে, সেই ট্র্যাপে কিন্তু পা দিচ্ছে প্যাস্টার ম্যান্ডাস। প্যাস্টার ম্যান্ডাস তার চোখে জল, অ্যাজ ইফ সে যেন ভুল বুঝলো সেইটা, যে এই বিয়ের মধ্যে জেকব এংস্টাইনের কোনো দোষ ছিল না। সে যেন এটা ভাবতে শুরু করলো জেকব এংস্টাইন একজন ভিকটিম এই বিয়ের। দেখো, ম্যান্ডার্স উইথ টিয়ার্স ইন হিজ আইজ অ্যাট হিজ ফ্ললেস লাইফ অফার্স এংস্ট্রাইন্ড এ স্ট্রং হ্যান্ডশেক অফ ফেথ অ্যান্ড ফ্রেন্ডশিপ। সঙ্গে সঙ্গে বিশ্বাস করছে জেকব এংস্ট্রাইনকে এবং তাকে হাত বাড়িয়ে তাকে হ্যান্ডশেক করছে এবং তাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আই বিলিভ ইউ, আই হ্যাভ কমপ্লিট ফেথ আপন ইউ। দেখো, টার্নিং টু হিজ হোস্টেস, এবার দেখ প্যাস্টার ম্যান্ডাস কতটা ইম্যাচিওর, কতটা ফুল, কতটা স্টুপিড, যে জেকব এংস্টাইনের মতন একজন আর্টফুল ব্যক্তি নিজের মতন করে গল্পটা সাজিয়ে বলে দিল এবং সেটা বিশ্বাস করে নিয়ে তাকে সম্পূর্ণ বিশ্বাস করে উল্টে মিসেস অ্যালভিংকে দায়ী করবেন যে কারোর সম্বন্ধে জঘন্য কোনো মন্তব্য করার আগে, কারোর সম্বন্ধে কোনো স্ক্যান্ডালাস স্টোরি বানানোর আগে তোমার আরও সচেতন হওয়া উচিত। মানে যে গল্পটা বললো, যে সত্যিটা রিভিল করলো মিসেস অ্যালভিং, তাকেই দায়ী করবেন। অপরদিকে জেকব এংস্টাইন যে আর্টফুলি ইন এ ভেরি ক্লেভার ম্যানার যে ট্র্যাপে ফেলছে প্যাস্টার ম্যান্ডাসকে, সেটা বোঝার মতন ক্ষমতা কিন্তু প্যাস্টার ম্যান্ডাসের নেই। দেখো, টার্নিং টু হিজ হোস্টেস হি আস্কস ইফ শি ডাজেন্ট থিঙ্ক দ্যাট উই মাস্ট বি এক্সিডিংলি কেয়ারফুল বিফোর কন্ডেমিং আওয়ার ফেলো ম্যান। কন্ডেমিং মানে ক্রিটিসাইজিং, স্যাটারাইজিং, নিন্দা করা, ভৎসনা করা। তিনি মিসেস অ্যালভিংকে বলছেন যে তোমার মনে হয় না কি যে আমাদের সঙ্গী যারা, আমাদের সঙ্গে যারা থাকে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের কাছের লোক, আমাদের প্রিয় লোক, তাদেরকে কন্ডেম করার আগে, তাদেরকে ক্রিটিসাইজ করার আগে, তাদের স্যাটারাইজ করার আগে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হয়। মানে অ্যাকচুয়ালি হোয়াট প্যাস্টার ম্যান্ডাস ইজ ট্রাইং টু সে ইজ দ্যাট মিসেস অ্যালভিং বিনা কোনো কারণে জেকব এংস্টাইনের মতন একজন মানুষকে ক্রিটিসাইজ করেছেন, তাকে হিউমিলিয়েট করেছেন, তার নামে নানা রকমের অপবাদ রটিয়েছেন। অবভিয়াসলি মিসেস অ্যালভিং মিথ্যে কিছু বলেননি। জেকব এংস্টাইন আর্টফুলি বোকা বানাচ্ছে প্যাস্টার ম্যান্ডাসকে। প্যাস্টার ম্যান্ডাসের ইনোসেন্সের কারণে, তার সিম্পলিসিটির কারণে তার সেটা বোঝার ক্ষমতা নেই। এবং এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা মন্তব্য করবে মিসেস অ্যালভিং। মিসেস অ্যালভিং আর কোনো রকম তর্কের দিকে যাবেনই না। না তুমি ভুল বুঝছো, জেকব এংস্টাইন তোমাকে ভুল বোঝাচ্ছে, আমি ঠিক বলছি, এই কোনো তর্কের দিকে যাবেন না। যেন হাল ছেড়ে দেওয়ার মতন করে তিনি মন্তব্যটা করবেন। দেখবি খুব ইম্পর্ট্যান্ট রিমার্ক, ইম্পর্ট্যান্ট ফর শর্ট কোয়েশ্চেন। দেখবি একবার দেখ, হোয়াট আই থিঙ্ক, আই এখানে অবভিয়াসলি মিসেস অ্যালভিং, ইজ দ্যাট ইউ আর অ্যান্ড অলওয়েজ উইল রিমেন এ বিগ বেবি। আন্ডারলাইন করবি, ভেরি সিগনিফিক্যান্ট রিমার্ক, এবং এই লাইনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। হোয়াট আই থিঙ্ক ইজ দ্যাট, আমার যেটা ধারণা, আমার যেটা ভাবনা, ইজ দ্যাট ইউ আর, ইউ অবভিয়াসলি প্যাস্টার ম্যান্ডাস, তুমি হলে এবং চিরকালই থাকবে, অলওয়েজ উইল রিমেন এ বিগ বেবি। বিগ বেবি একটুখানি অক্সিমোরন যেটা বলি আমরা, টু অপোজিট ওয়ার্ডস, আইডিয়াস পাশাপাশি যখন থাকে, বেবি বিগ হয় না, বিগ হলে তাকে বেবি বলা হয় না। তাহলে কোন অর্থে তাকে বেবি বলছে আর কোন অর্থে তাকে বিগ বলছে? বেবি ইন দ্য সেন্স তার ম্যাচিউরিটি নেই প্যাস্টার ম্যান্ডাসের, তার ইন্টেলিজেন্স নেই, তার এটা ধরার ক্ষমতা নেই, এই দিক থেকে বেবি, ইগনোরেন্ট। আর বিগ কোন দিক থেকে? ফিজিক্যালি সে তার বেবি নেই, ফিজিক্যালি শি ইজ এ গ্রোন আপ ম্যান, ফিজিক্যালি প্যাস্টার ম্যান্ডাস ইজ এ গ্রোন আপ ম্যান, কিন্তু মেন্টালিটির দিক থেকে, মানসিকতার দিক থেকে এখনও সে বেবির মতোই ইম্যাচিওর। ভেরি সিগনিফিক্যান্ট রিমার্ক। প্যাস্টার ম্যান্ডাস অল্প কথার মধ্যে ভুলে গিয়ে যখন জেকব এংস্টাইনকে বিশ্বাস করে ফেললো এবং তাকে সম্পূর্ণরূপে তার প্রতি ফেথ দেখালো এবং উল্টে দায়ী করতে আরম্ভ করলো, উল্টে রেসপন্সিবল মনে করলো মিসেস অ্যালভিংকে, যে তিনি বিনা কারণে কন্ডেম করছেন জেকব এংস্টাইনকে, তখন মিসেস অ্যালভিং কোনো তর্কের দিকে না গিয়ে অত্যন্ত সিগনিফিকেন্টলি, অত্যন্ত সিম্বলিক্যালি তিনি বলছেন, আমি যেটা মনে করি সেটা হলো তুমি চিরকালই ছিলে এবং চিরকালই থাকবে একজন গ্রোন আপ বেবি। ফিজিক্যালি তুমি গ্রোন আপ, ফিজিক্যালি তুমি বিগ, কিন্তু মেন্টালিটির দিক থেকে, বোধ বুদ্ধির দিক থেকে, ম্যাচিউরিটির দিক থেকে তুমি কিন্তু এখনও বেবি। লাইনটা এভাবে পড়বে, হু সেড দিস টু হুম, কনটেক্সটটা কী এবং তাকে কাকে বেবি বলে মনে করছে এবং তাকে বিগ বেবি বলার কারণটা কী। আশা করি ক্লিয়ার হয়েছে এই লাইনটা, আর নাই করে রাখবি কিন্তু। মিসেস ম্যান্ডার্স, সরি মিস্টার ম্যান্ডার্স, বিগ বেবি মিস্টার ম্যান্ডার্স। পরের লাইনটা দেখবি, মিসেস অ্যালভিং অ্যান্সার্স অ্যান্ড থিংস আই শুড লাইক টু গিভ ইউ এ বিগ হাগ। মানে বাচ্চা ছেলেদের যেমন জড়িয়ে ধরে, বাচ্চা ছেলে যেমন আদর করে, তুমি আমার চোখে সেই বাচ্চা ছেলের মতোই, ফিজিক্যালি শুধু গ্রো আপ করেছো। I just now like to give you a hug. The pastor hurriedly goes out. Pastor Mandas আতঙ্কিত হয়ে গেল, obviously he is a religious minded person.
হি ক্যান নেভার থিঙ্ক অফ হাগিং দ্য ওয়াইফ অফ সামওয়ান এলস। সো সে দ্রুত ওই প্রেয়ার কন্ডাক্ট করার জন্য বেরিয়ে যাচ্ছে। এই পুরো প্যারাগ্রাফটা দেখবি ইম্পর্ট্যান্ট কেন, প্যাস্টার ম্যান্ডাসের ইম্যাচুরিটি, তার ইনোসেন্স, তার সিম্পলিসিটি, তার চাইল্ড লাইক ফুলিশনেস, তার চাইল্ড লাইক স্টুপিডিটি, সেটা হাইলাইট হচ্ছে। এবং জেকব এংস্টাইন কতটা সহজে শুধুমাত্র ইমোশনালি কথা বলে, রেসপেক্টফুলি কথা বলে, ইন এ ভেরি পায়াস ম্যানার কথা বলে সে কিন্তু বোকা বানাচ্ছে, চিট করছে কিন্তু প্যাস্টার ম্যান্ডাসকে। এবং লাইন আকারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন এই প্যারাগ্রাফের মধ্যে বা এই অ্যাক্ট 2 এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন্স হচ্ছে, যে আমি যেটা মনে করি সেটা হলো তুমি চিরকালই প্যাস্টার ম্যান্ডাস বেবি ছিলে, বেবি থাকবে। ইন্টেলিজেন্সের দিক থেকে, ম্যাচুরিটির দিক থেকে তুমি কিন্তু ইগনোরেন্ট চিরকালই আছো, শুধুমাত্র ফিজিক্যালি তুমি গ্রো আপ করেছো। নাও লেট আস কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। দেখো ডিসকভারিং, তাহলে এবার দেখ রুমের মধ্যে কে কে ছিল ভাবার চেষ্টা কর। প্যাস্টার ম্যান্ডাস ছিল, সে বেরিয়ে গেল। জেকব এংস্টাইন এন্টার করেছে, সেও বেরিয়ে গেল। তারা কোন দিকে গেল? ওই প্রেয়ার কন্ডাক্ট করার জন্য। রুমের মধ্যে এখন আছে মিসেস অ্যালভিং। ডিসকভারিং ওসওয়াল্ড ইন দ্য ডাইনিং রুম। এরপরে মিসেস অ্যালভিং প্যাস্টার ম্যান্ডাস চলে যাওয়ার পরে ডাইনিং রুমে ওসওয়াল্ড অ্যালভিংকে দেখেছেন, তার সন্তানকে। এখানেও কয়েকটা খুব ইম্পর্টেন্ট তথ্য কিন্তু রিভিলড হবে, ইম্পর্টেন্ট কয়েকটা লাইন কিন্তু আছে এখানে, খুব মন দিয়ে দেখবি। মিসেস অ্যালভিং সিটস ডাউন উইথ হিম ফর এ চ্যাট। মিসেস অ্যালভিং তার সঙ্গে কিছু কথা বলার জন্য প্রবাবলি ডেসপারেটলি তিনি চেষ্টা করবেন সিক্রেটটা ক্যাপ্টেন অ্যালভিং সম্বন্ধে সেটা রিভিল করার। মুশকিলটা কোথায় হয়েছে, ক্যাপ্টেন অ্যালভিং সম্বন্ধে এই সিক্রেটটা রিভিল করা এতটা জটিল হচ্ছে কেন? প্রথম কথা কাওয়ার্ডাইজ, তিনি তো বলেইছেন যে আমার এই কাওয়ার্ডাইজের কারণে আমি আমার সন্তানের সামনে সমস্ত ব্যাপারটা খুলে বলতে পারছি না। আর দ্বিতীয়ত যেটা প্যাস্টার ম্যান্ডাস বললো সেটাও একটা খুব ইম্পর্টেন্ট রিজন, যখন তুমি কাউকে দীর্ঘদিন ধরে কারোর সম্বন্ধে পজিটিভ কথা বলে যাবে এবং একবার দুবার নয় ক্রমাগত বলে যাবে, তারপরে সেই ব্যক্তির সম্বন্ধে কোনো নেগেটিভ কথা যখন তুমি রিভিল করতে যাবে তখন কিন্তু সেটা ক্রেডিবল হবে না, বিশ্বাসযোগ্য হবে না। অর্থাৎ যতদিন প্যারিসে ছিল ওসওয়াল্ড অ্যালভিং, ততদিন মিসেস অ্যালভিং তার চিঠির মাধ্যমে বরাবর কিন্তু ক্যাপ্টেন অ্যালভিংকে একজন আইডিয়াল পার্সন রূপে, একজন অ্যাবসলিউট পারফেক্ট পার্সন রূপে তাকে দেখিয়ে এসছে, যাতে করে তার সন্তানের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া না জন্মায়, বাবার বিরুদ্ধে কোনো রকম বিরূপ মানসিকতা যাতে না জন্মায়। এটা ছিল তার উদ্দেশ্য। এটাও শর্ট কোয়েশ্চেন হয়, কেন মিথ্যে চিঠি লিখতেন? এবারে প্রশ্ন হচ্ছে, এই চিঠির মাধ্যমে, এই চিঠি বারবার পড়ার ফলে ছোটোর থেকে যখন কোনো একটা মানুষকে একই ধারণা বারবার যখন তার মনের মধ্যে জন্ম দেওয়া হবে, সেটা একটা বদ্ধমূল ধারণা, একটা প্রেজুডিসে পরিণত হয়। সেই ধারণাটা কিন্তু ভাঙা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়, সেই ধারণা থেকে বেরিয়ে আসা কিন্তু মুশকিল হয়। এবং সেই কারণেই মিসেস অ্যালভিং কিন্তু বারবার চেষ্টা করেও এই রিভিল করতে কিন্তু সিক্রেটটা পারছেন না। তিনি আবার বসার চেষ্টা করছেন ওসওয়াল্ড অ্যালভিংয়ের সঙ্গে, তার সঙ্গে গল্প করার চেষ্টা করছেন, তাকে পুরো ব্যাপারটা রিভিল করার চেষ্টা করবেন। দেখো, মিস অ্যালভিং সিটস ডাউন উইথ হিম ফর এ চ্যাট। হি কমপ্লেন্স দ্যাট বিসাইডস বিং কনস্ট্যান্টলি টায়ার্ড, দ্য ল্যাক অফ সানশাইন প্রিভেন্টস হিম ফ্রম পেন্টিং। মিস অ্যালভিং কিছু বলার আগেই ওসওয়াল্ড অ্যালভিং দুটো কথা বলছে। ফার্স্ট, অফ লেট, দ্যাট ইজ রিসেন্টলি, সে সারাক্ষণ যেন ক্লান্ত অনুভব করে। অলওয়েজ হি ফিলস ভেরি টায়ার্ড, ভেরি রেস্টলেস। মাথায় রাখবি, এইটা হচ্ছে সিফিলিস যে ডিজিজটা সে আক্রান্ত, তার সাইড এফেক্ট, সেটা একটা তার প্রবলেম। এবং দ্বিতীয়ত, যখন থেকে সে ফিরে এসছে তখন থেকে সানশাইন কিন্তু নেই। অ্যাজ এ রেজাল্ট অফ ইট, তার যে পেন্টিং, তার যে হবি, তার যে প্যাশন পেন্টিং, সেই পেন্টিংয়ে কিন্তু সে সমস্যা ফেস করছে। এই সানশাইনটা কিন্তু মাথায় রাখবি একটুখানি সিম্বলিক। জেনারেলি আমরা জানি ভালো করেই যে সানশাইন বা ব্রাইট লাইট মানে হচ্ছে পজিটিভের সিম্বল, হ্যাপিনেস, সাকসেস, বা যেটা আমরা বলছি পজিটিভ জিনিস, এক কথায় অপরচুনিটি, গুড ফরচুন। বোঝা গেছে কথাগুলো? এগুলো সব কিছু সিম্বল হচ্ছে কিন্তু ব্রাইট সানশাইন। অপরদিকে ডার্কনেস, গ্লুমি ওয়েদার, এগুলো সব কিন্তু গ্রিফ, সরো, নেগেটিভিটি, পেইনফুল লাইফ, এগুলো সিম্বল কিন্তু হচ্ছে এই সানশাইন না থাকাটা, অন্ধকার হয়ে যাওয়া, গ্লুমি অ্যাটমসফিয়ারটা। তাহলে যখন থেকে আমরা এই ঘোস্টের ওপেনিং সিন অ্যাক্ট 1 থেকে দেখছি, সেখান থেকে কিন্তু ব্রাইট সানশাইন আমরা দেখিনি একবারও। বৃষ্টি দিয়ে শুরু হয়েছে এবং গ্লুমি একটা অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারটা তৈরি করা হয়েছে একটাই কারণে, যেহেতু গল্পটা অ্যালভিং পরিবারের ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির অ্যাটমসফিয়ারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য কিন্তু এই গ্লুমি অ্যাটমসফিয়ার, রেইনি অ্যাটমসফিয়ার, ল্যাক অফ ব্রাইট সানশাইন, এটা কিন্তু দেখানো হচ্ছে। যারা অলরেডি ড্রাই সেপ্টেম্বর পড়েছি নিশ্চয়ই মাথায় আছে, ড্রাই সেপ্টেম্বরে যে সেই রেনলেস, মোর দেন 2 months রেনলেস কন্ডিশন, ফায়ারি ব্লেজিং অ্যাটমসফিয়ার,
কতটা সিগনিফিক্যান্ট নিশ্চয়ই মনে আসে। ইভেন যারা ম্যাকবেথ করেছিস, যারা ম্যাকবেথ পড়েছিস, যদি মনে থাকে যেহেতু ম্যাকবেথের একটা ট্র্যাজেডি, ভয়ঙ্কর একটা স্কটল্যান্ডের হিস্টোরিক্যাল স্টোরি, সেই ম্যাকবেথও কিন্তু দেখবো মেজরিটি অফ দ্য সিনস, মেজরিটি অফ দ্য অ্যাক্টস সেগুলো কিন্তু রাত্রির অন্ধকারে ঘটছে। তাহলে যখনই ট্র্যাজেডি হবে সেই ট্র্যাজেডির সঙ্গে মানানসই পরিবেশ হচ্ছে অ্যাকচুয়ালি অন্ধকার, রাত্রির পরিবেশ, গ্লুমি অ্যাটমসফিয়ার। সো যখন ওসওয়াল্ড অ্যালভিংয়ের সঙ্গে চ্যাট করার উদ্দেশ্যে মিসেস অ্যালভিং বসছে, তখন মিসেস অ্যালভিং কিছু বলার আগেই ওসওয়াল্ড অ্যালভিং দুটো জিনিস নিয়ে কমপ্লেন করছে। ফার্স্ট অফ অল তার টায়ার্ডনেস, অলওয়েজ হি ফিলস হিমসেলফ টু বি টায়ার্ড, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ল্যাক অফ সানশাইন, যার ফলে তার পেন্টিংয়ের কাজে অসুবিধা হচ্ছে বা বিঘ্ন ঘটছে। দেখো, হি কমপ্লেন্স দ্যাট, লাইনটা আবার দেখবি, বিসাইডস বিং কনস্ট্যান্টলি টায়ার্ড, সারাক্ষণ তো টায়ার্ড অনুভব করি নিজেকে, এটা তো আছেই, তার পাশাপাশি দ্য ল্যাক অফ সানশাইন প্রিভেন্টস হিম ফ্রম পেইন্টিং। দিস ইজ নো অর্ডিনারি ফেটিগ। অ্যাকচুয়ালি ওসওয়াল্ড অ্যালভিং কিন্তু জানে যে সে সিফিলিস রোগে আক্রান্ত। প্যারিসে থাকাকালীন সে যখন ডাক্তার দেখিয়েছিল সেখানে কিন্তু এটা ক্লিয়ারলি অ্যানালাইজড হয়ে গেছে, এটা ক্লিয়ারলি কিন্তু পরীক্ষিত হয়ে গেছে যে হি ইজ সাফারিং বিকজ অফ দিস ডেডলি ডিজিজ, যার নাম হচ্ছে সিফিলিস। এবারে মাকে সে রিভিল করেনি, মাকে সেই ব্যাপারটা সে জানায়নি, এবং এই মুহূর্তে সে মাকে জানাতে চাইছে। মাকে বলছে এই যে ক্লান্তি আমার, এই যে ফ্যাটিগ, এই যে টায়ার্ডনেস, এটা অর্ডিনারি নয়, এটা সাধারণ নয়, এটার পেছনে কিন্তু সেই জটিল রোগ যেটা আছে সেটা রিভিল করতে চাইছে। দিস ইজ নো অর্ডিনারি ফ্যাটিগ, মানে এখানে ব্যাপারটা কিরকম হয়েছে ভাব, ওসওয়াল্ড অ্যালভিং মাকে একটা সিক্রেট রিভিল করবে, অপর দিক থেকে মিসেস অ্যালভিং তার সন্তানের সামনে সিক্রেট রিভিল করতে চাইছেন। দুজনেই যেন তাদের সিক্রেটটা রিভিল করার জন্য এই চ্যাটে বসেছে। দেখো, দিস ইজ নো অর্ডিনারি ফ্যাটিগ, হি টেলস হিজ মাদার, বাট ইট ইজ এ পার্ট অফ এ সিকনেস এ প্যারিস ডক্টর ডায়াগনাইজড ফর হিম। প্যারিস যখন সে ছিল সেই সময় একজন ডাক্তার ডায়াগনোসিস করেছে যে তার একটা ভয়ঙ্কর রোগ হয়েছে যার নাম হচ্ছে সিফিলিস, সেক্সুয়াল ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবং সেই কারণেই তার এই ফ্যাটিগনেস, এই টায়ার্ডনেস। দেখো, বাট ইট ইজ এ পার্ট অফ এ সিকনেস এ প্যারিস ডক্টর ডায়াগনাইজড ফর হিম। He was told he had this canker of disease, this deadly disease since his birth. সেই প্যারিসের ডক্টর তাকে কিন্তু পরিষ্কার উল্লেখ করেছে যে তোমার জন্ম থেকেই তোমার এই রোগ আছে। তার মানে তোমার কোনো ইমমরাল অ্যাক্টের কারণে বা তোমার কোনো সেক্সুয়াল রিলেশনশিপের কারণে কিন্তু এই ডিজিজ তুমি আক্রান্ত হওনি, এই ডিজিজটা তুমি ইনহেরিট করেছো তোমার ফাদারের কাছ থেকে। সো দ্য ডক্টর ক্লিয়ারলি রিভিল দ্য সিক্রেট। কিন্তু মাথায় রাখবি ওই যে চিঠিগুলো ছোট থেকে বারে বারে তার মা তাকে পাঠিয়েছে, যেখানে বাবাকে একজন আইডিয়াল ফিগার রূপে তিনি তুলে ধরেছিলেন, সেই কারণে কোনো মতেই কিন্তু ওসওয়াল্ড অ্যালভিং এই তথ্যটা ডাক্তারে মানতে রাজি হয়নি যে তার বাবার কাছ থেকে তার এই রোগটা ছড়িয়েছে। রাদার হি বিলিভড দ্যাট হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর দিস ডিজিজ, কিন্তু অ্যাকচুয়ালি সেই ডিজিজটা কিন্তু বাবার কাছ থেকে ইনহেরিট করেছে। তাহলে কেন মানতে চাইছে না? ধর শর্ট কোয়েশ্চেন হতে পারে যে প্যারিসের ডক্টর যে বলেছিল তুমি এটা ছোট থেকে ইনহেরিট করেছো তোমার বাবার কাছ থেকে ডিজিজটা, why Oswald Alving was desperate, why he was not ready to accept this proposal of the doctor, proposal বলবো না, this diagnosis of the doctor, কেন মানতে চাইনি? বিকজ অফ দ্য লেটার্স অফ হিজ মাদার, যেখানে বাবাকে আইডিয়াল ফিগার রূপে দেখানো হয়েছে। দেখবি একবার, সিন্স হিজ বার্থ অ্যান্ড কন্টিনিউজ দ্য ওল্ড সিনিক, এখানে অবভিয়াসলি সেই ডক্টরকে বলা হচ্ছে। আন্ডাই করবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, দ্য সিন্স অফ দ্য ফাদার্স ভিজিটেড অন দ্য চিলড্রেন, দ্য সিন্স অফ দ্য ফাদার্স ভিজিটেড অন দ্য চিলড্রেন। এই লাইনটা কার মাথায় রাখবি? সেই প্যারিস ডক্টরের। যে প্যারিসে থাকাকালীন যে ডাক্তার ডায়াগনোসিস করেছিলেন যে সিফিলিস রোগে ভুগছে, এই ক্যান্সার অফ এ ডিজিজে ভুগছে ওসওয়াল্ড অ্যালভিং, সেই সময় তিনি বলেছিলেন এই রোগটা তোমার কারণে নয়, এই রোগটা ছোটোবেলা থেকে তুমি ইনহেরিট করেছো তোমার বাবার কাছ থেকে। এবং এই রোগটা সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি যে লাইনটা ইউজ করেছেন সেটা হচ্ছে দ্য সিন্স অফ দ্য ফাদার্স ভিজিটেড অন দ্য চিলড্রেন, অর্থাৎ বাবার পাপের ফল সন্তানকে ভুগতে হচ্ছে। বাবার যে ইমমরাল, লাইসেন্সিয়াস, লাস্টফুল যে লাইফ লিড করেছেন বাবা, তার ফলে সন্তান তিনি রোগে আক্রান্ত হয়েছেন এবং সেই রোগ তার কাছ থেকে তার সন্তানের মধ্যে ট্রান্সমিটেড হয়েছে, তার সন্তান ইনহেরিট করেছে এই রোগটা। সো দিস লাইন was used by the doctor in order to explain how this disease was contracted by Oswald Alving from his father. According to the doctor, Oswald Alving contracted this disease, inherited this disease from his father. Line ta bhalo kore underline korbi.
দ্য সিনস অফ দ্য ফাদার্স ভিজিটেড অন দ্য চিলড্রেন। ওসওয়াল্ড অ্যালভিং কিন্তু কোনো মতেই এটা মানতে রাজি নয়। তার দুটো রিজন আছে মানতে রাজি নয় কেন, মাথায় রাখবি, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। দুটো রিজন কী কী? এক নম্বর রিজন হচ্ছে তার বাবাকে সে একজন আইডিয়াল ফিগার হিসেবে চিনে এসছে তার মায়ের চিঠির কারণে, এবং দ্বিতীয় রিজন হচ্ছে প্যারিস থাকাকালীন সে নিজে একবার এইরকম ইমমরাল রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল, ফলত তার বদ্ধমূল ধারণা যে সেই ইমমরাল রিলেশনশিপের কারণেই, সেই ইমমরাল সেক্সুয়াল রিলেশনশিপের কারণেই তার এই রোগটা সে আক্রান্ত হয়েছে বা সেই রোগে আক্রান্ত হয়েছে। দেখবে, দ্য সিনস অফ দ্য ফাদার্স ভিজিটেড অন দ্য চিলড্রেন টু প্রুভ দ্যাট হিজ ফাদার লিভড এ ডিউটিফুল ভার্চুয়াস লাইফ। কতটা ডেসপারেট ভাব, কতটা ডেসপারেট ওসওয়াল্ড অ্যালভিং, যে কোনো মতেই আমার বাবার কাছ থেকে আমি এই রোগটা ইনহেরিট করিনি সেটা প্রমাণ করার জন্য ডেসপারেটলি সে তার মায়ের পাঠানো চিঠিগুলো, যতগুলো চিঠি সে মা পাঠিয়েছিল তাকে, যেখানে বাবাকে আইডিয়াল ফিগার রূপে দেখানো হয়েছিল, সেই প্রত্যেকটা চিঠি ডাক্তারকে দেখাচ্ছে ইন অর্ডার টু প্রুভ দ্যাট হিজ ফাদার লিভড এ ডিউটিফুল ভার্চুয়াস লাইফ। তার বাবা যে একজন ডিউটিফুল ভার্চুয়াস পজিটিভ লাইফ লিড করেছেন, একজন মরাল পার্সন ছিলেন। দ্য বয় অবভিয়াসলি ওসওয়াল্ড অ্যালভিং read some of his mother's letters to the doctor. কয়েকটা চিঠি তাকে পড়ে শোনাচ্ছেন। ভেবে দেখবি একবার, এবার বুঝতে পারছিস কেন সে মানতে রাজি নয় যে সিনস অফ দ্য ফাদার্স ভিজিটেড অন দ্য চিলড্রেন। অ্যাজ মিসেস অ্যালভিং সফটলি রিপিটস, মিসেস অ্যালভিং তো জানেন পুরো সিক্রেটটাই, মিস অ্যালভিং এই লাইনটা কিন্তু তাকে কিন্তু টাচ করেছে, এই যে সিনস অফ দ্য ফাদার্স, কারণ যেহেতু লাইনটা অত্যন্ত সত্য লাইন, মিস অ্যালভিংকে কিন্তু প্রভাবিত করেছে এই লাইনটা। তিনি কিন্তু গভীরভাবে এই লাইনটা ভাবছেন এবং এই সত্যতাটা তিনি বোঝার চেষ্টা করছেন যে কতটা সত্য লাইন এটা। সত্যিই তো ক্যাপ্টেন অ্যালভিংয়ের যে সিন, সেই সিনের ফলে কিন্তু তার পাপ ভোগ করতে হচ্ছে কাকে আজকে, না ওসওয়াল্ড অ্যালভিংকে, মিসেস অ্যালভিংকে। গোস্ট টাইটেলটা বুঝতে পারছিস এবারে? মা বলো, সন্তান বলো, প্যাস্টার ম্যান্ডাস বলো, জেকব এংস্ট্রাইন বলো, রেজিনা এংস্ট্রাইন বলো, তারা বর্তমানের মধ্যে নেই। তাদের বর্তমানে ছোট থেকে ছোট ঘটনা, বড় থেকে বড় ঘটনা, প্রত্যেকটাই কিন্তু কন্ট্রোলড অ্যান্ড রেগুলেটেড বাই দ্য পাস্ট, এবং একজন ব্যক্তির দ্বারা, দ্যাট ইজ ক্যাপ্টেন অ্যালভিং। দেখবি লাইনটা, অ্যাজ মিসেস অ্যালভিং সফটলি রিপিটস দ্য সিনস অফ দ্য ফাদার্স, মানে ওসওয়াল্ড অ্যালভিং তার কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু ওই লাইনটা কিন্তু টাচ করেছে মিসেস অ্যালভিংকে। তিনি ওই লাইনটাই রিপিট করছেন, দ্য সিনস অফ দ্য ফাদার্স। ওসওয়াল্ড কনফেসেস অফ এ সিঙ্গেল ইনস্ট্যান্স অফ ইমপ্রুডেন্স, ইমপ্রুডেন্স মানে যেখানে ইম্যাচিউরিটি দেখানো হয়েছে, মানে বিচক্ষণতা নেই, অবিবেচকের মতন কাজ করেছে, দ্যাট ইজ ওই সেক্সুয়াল রিলেশনশিপের কথা সে অ্যাকসেপ্ট করছে। ওসওয়াল্ড কনফেসেস অফ এ সিঙ্গেল ইনস্ট্যান্স অফ ইমপ্রুডেন্স দ্যাট মাস্ট হ্যাভ ইনফেক্টেড হিম। এর বুঝতে পারলি কেন ওসওয়াল্ড অ্যালভিং এতটা নিশ্চিত যে এই রোগটা সে বাবার কাছ থেকে ইনহেরিট করেনি? তার দুটো রিজন, একটা হচ্ছে তার বাবাকে আইডিয়াল একজন পার্সন রূপে সে চিনত মায়ের চিঠিগুলোর কারণে, আর দ্বিতীয়ত সে নিজে যেহেতু একটা ইমমরাল সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল, সেহেতু তার ধারণা সম্ভবত সেই সেক্সুয়াল রিলেশনশিপ থেকে সে এই ডিজিজটা কন্ট্রাক্ট করেছে। দেখো, ওসওয়াল্ড কনফেসেস অফ এ সিঙ্গল ইনস্ট্যান্স অফ ইমপ্রুডেন্স দ্যাট মাস্ট হ্যাভ ইনফেক্টেড হিম। হি ডেসপেয়ার্স, আজকে হতাশা প্রকাশ করছে, ইয়েস অবভিয়াসলি। হি ডেসপেয়ার্স দ্যাট হি থ্রিউ হিজ লাইফ অ্যাওয়ে ফর এ ব্রিফ প্লেজার। ব্রিফ মানে শর্ট, মানে ক্ষণিকের আনন্দের কারণে, ক্ষণিকের অবিবেচকের মতন আমি কাজ করেছিলাম, ইম্যাচিওর কাজ করেছিলাম, যার ফলে আজকে আমাকে ভুগতে হচ্ছে। আফসোস করছে, ডেসপেয়ার করছে। হি ডেসপেয়ার্স দ্যাট হি থ্রিউ হিজ লাইফ অ্যাওয়ে, মানে জীবনটাকে সেই ছেলে খেলা করেছে, জীবনটাকে যেন সে স্যাক্রিফাইস করে দিয়েছে, সেই জীবনটা সেই নষ্ট হতে চলেছে। অ্যাট এ ইয়াং এজ হি ইজ অ্যাবাউট টু ডাই ভেরি সুন। হি ডেসপেয়ার্স দ্যাট হি থ্রিউ হিজ লাইফ অ্যাওয়ে ফর এ ব্রিফ প্লেজার and ask his mother for something to drink to drown these gnawing thoughts. Gnawing in the sense যন্ত্রণাদায়ক, যেগুলো পেইনফুল, এই যন্ত্রণাদায়ক ভাবনা চিন্তাগুলো যাতে ভুলতে পারে, মাকে জিজ্ঞেস করছে, মাকে রিকোয়েস্ট করছে যেন ড্রিঙ্কের ব্যবস্থা করতে, যাতে করে এই যন্ত্রণা, এই অ্যাংজাইটি, এই পেন, এই ফ্রাস্ট্রেশন, এগুলো যাতে ভুলতে পারে। রেজিনা ব্রিংস ইন এ ল্যাম্প অ্যান্ড ফেচেজ শ্যাম্পেন। ড্রিঙ্কের কথা যেটা বলছিল, রেজিনা শ্যাম্পেন নিয়ে আসছে। মাথায় রাখার চেষ্টা কর, এই প্যারাগ্রাফটা দেখ একবার। দুটো প্যারাগ্রাফ যে দেখলাম এখনো পর্যন্ত, খুব ভাইটাল দুটো লাইন আছে। একটা তো হোয়াট আই থিঙ্ক ইজ ইউ আর অ্যান্ড অলওয়েজ উইল রিমেন এ বিগ বেবি। দ্বিতীয় লাইন, দ্য সিনস অফ দ্য ফাদার্স ভিজিটেড অন দ্য চিলড্রেন। তৃতীয় লাইন, কেন, তৃতীয় লাইন নয়, তৃতীয় কোয়েশ্চেনটা থিম্যাটিক কোয়েশ্চেন, কেন ওসওয়াল্ড অ্যালভিং এতটা ডেসপারেট ছিল, এতটা কনভিন্স ছিল যে এই রোগটা তার বাবার কাছ থেকে সে ইনহেরিট করেনি? তার দুটো রিজন ক্লিয়ার হচ্ছে আশা করি। নেক্সট প্যারাগ্রাফে চলে আয়।
আই কান্ট গো অন বিয়ারিং দিস অ্যাগনি অফ মাইন্ড অ্যালোন, ওসওয়াল্ড টেলস হিজ মাদার। আন্ডারলাইন করবি আবার লাইনটা, আই কান্ট গো অন বেয়ারিং দিস অ্যাগনি অফ মাইন্ড অ্যালোন। এই মনের যন্ত্রণাটা এইভাবে একা একা আমার পক্ষে আর ভোগা সম্ভবপর নয়। জেনারেলি দেখবি মানুষ যখন নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, যখন ফেইলিয়ার, প্রবলেম, হ্যাজার্ডস, অ্যাংজাইটিস যখন আমরা ফেস করি, জেনারেলি আমরা কোম্পানি চাই, প্রিয় মানুষের বা যারা আমাদের জীবনে প্রিয়, যারা আমাদের জীবনে কাঙ্ক্ষিত, তাদের কিন্তু আমরা সঙ্গ চাই, তাদের সহচর্য চাই, যাতে করে এই পেইনটা, এই ডেসপারেশনটা যাতে করে আমরা ভুলতে পারি। তো সেই কথাই বলছে, কি বলবে দেখবি এই জায়গাটা, আই ক্যান নট go on bearing this agony of mind alone. Oswald tells his mother he would like to take Regina, and I korbi thematic question, with him, leave whom, because she has the joy of life in her. The joy of life in her, and I korbi line ta abar puro paragraph tai 3 লাইনের যে প্যারাগ্রাফটা আছে, আমি কোয়েশ্চেন কি কি হবে আলোচনা করছি, আগে শুনে নে। The joy of life in her, যখন কোনো মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়ে যায়, দেখবি যারা যারা রিলেশনশিপে জড়িয়েছে, রিলেশনশিপ নট নেসেসারি দ্য রিলেশনশিপ বিটুইন এ বয় অ্যান্ড এ গার্ল, যে কোনো ধরনের রিলেশনশিপ দেখবি, যদি মায়ের সঙ্গে ছেলের রিলেশনশিপের কথা বলি, ভাইয়ের সঙ্গে বোনের রিলেশনশিপের কথা বলি, বিশেষত মায়ের সঙ্গে ছেলের যদি বলি, মায়ের সমস্ত আনন্দ কিন্তু ছেলের ওপর নির্ভর করে। মায়ের নিজের জীবনের কোনো আনন্দ কিন্তু আর ম্যাটার করে না আফটার গিভিং বার্থ টু এ চাইল্ড। ছেলের আনন্দেই মা আনন্দ, ছেলের আনন্দ মানে ছেলের সঙ্গে থাকাটাই মায়ের কাছে আনন্দ। তাহলে এখানে লাইনটা ভাব, দ্য জয় অফ লাইফ ইন হার, অর্থাৎ ওসওয়াল্ড অ্যালভিং বলতে চাইছে যে আমার জীবনের সমস্ত আনন্দের উৎস, সোর্স হচ্ছে কিন্তু হার, মানে বুঝতে হয় নিশ্চয়ই রেজিনা ইংস্ট্যান্ড। অর্থাৎ এখানে তার পরিকল্পনার কথা কিন্তু মাকে জানাচ্ছে যে এইভাবে আমার পক্ষে কিন্তু এই মনের যন্ত্রণা একা একা আর ভোগ করা সম্ভবপর নয়। আমার জীবনের সমস্ত আনন্দের উৎস হচ্ছে রেজিনা, এবং সেই কারণে আমি বাড়ি ছেড়ে রেজিনার সঙ্গে প্যারিসে ফিরতে চাই। যে কদিন বেঁচে আছি আমি তার সহচর্যে, তার কোম্পানিতে আনন্দে কাটাতে চাই, বিকজ ইট ইজ নট পসিবল ফর মি টু টলারেট দিস পেন এনিমোর। একটু ভেবে দেখবি এবারে, ওসওয়াল্ড অ্যালভিং এমনিতেই তার ডিজিজের কারণে একটা চরম মেন্টাল অ্যাগনিতে ভুগছেই। এরপরে যখন জানতে পারবে রিয়েলিটিটা যে রেজিনা ইংস্ট্যান্ডের সঙ্গে তার সম্পর্ক পসিবল নয়, বিকজ রেজিনা ইংস্ট্যান্ড অ্যাকচুয়ালি ইজ হিজ স্টেপ সিস্টার, ভেবে দেখবি তখন তার জীবনটাও তো সেই ঘোস্ট অফ ক্যাপ্টেন অ্যালভিং তারা করবে। যখন সে জানতে চাইবে দিস ডিজিজ ইজ নট বিকজ অফ হিজ ফল্ট, বাট ইট ইজ অ্যাকচুয়ালি এ ডিজিজ হুইচ ইজ ইনহেরিটেড বাই হিম বিকজ অফ দ্য সিন অফ হিজ ফাদার, ভেবে দেখবি একবার তখন ঘোস্ট টাইটেলটা। এই পুরো প্যারাগ্রাফটা দেখবি 3 লাইনের। হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অফ অ্যালভিং, ওসওয়াল্ড অ্যালভিং কী করতে চেয়েছিল, তার ফিউচার প্ল্যান কী ছিল, বা এই যে লাইনটা ধর, দ্য জয় অফ লাইফ ইন হার, হারটাকে কে বলছে, কাকে বলছে, কি বোঝাতে চাইছে, রেজিনা উইল বি হিজ স্যালভেশন বুঝি, মুক্তি, মানে রেজিনার সঙ্গে থাকা মানে আমার কাছে মুক্তি। শেষ যে কটা দিন বেঁচে আছি আমি, যে কতটুকু সময় আমার হাতে আছে, রেজিনার সঙ্গে থাকা মানে আমার মুক্তি, রেজিনার সঙ্গে থাকা মানে আমার লাইফটা জয়ফুল। আদারওয়াইজ এখানে এই গ্লুমি অ্যাটমসফিয়ারের মধ্যে যেখানে পেন্টিং করতে পারছি না, এই টায়ার্ডনেস, এই অ্যাগনি অফ মাইন্ড, ইট ইজ নট পসিবল ফর মি টু টলারেট দিজ থিংস এনিমোর. So his plan is to return to Paris along with Regina Engstrand and rather pass the last few days of his life in a very happy, joyful manner. দেখবে the joy of life, তুই মিসেস অ্যালভিংকে ভেবে দেখ একবার, মিসেস অ্যালভিং এক একটা কথা শুনছেন এবং যেন সেই তিনি একটা অন্য দুনিয়ায় যেন আছেন, যেন সেই কল্পনার জগতে। ডাক্তারের কথাটা তিনি রিপিট করলেন, দ্য সিনস অফ ফাদার, জয় অফ লাইফ, এই লাইনটা যেটা ওসওয়াল্ড অ্যালভিং বললো সেটাও রিপিট করছেন। আস মিসেস অ্যালভিং উইথ এ স্টার্ট মানে চমকে গিয়ে, ইজ দ্য সালভেশন ইন দ্যাট, মানে বিয়ে নামক যে ইনস্টিটিউশনটা, রিলেশনশিপ নামক যে ব্যাপারটা, সেটার ওপর থেকে কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাস বলো, আস্থা বলো, ভরসা বলো, সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিলেন কিন্তু মিসেস অ্যালভিং। তার রিজনগুলো ভাব, কেন হারাবেন না? তার জীবনে যে দুটো রিলেশনশিপ, একটা লাভ রিলেশনশিপ অ্যালং উইথ পাস্টার ম্যান্ডাস, সেটা আনসাকসেসফুল। একটা কনজুগাল লাইফ, যেটা একটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ অ্যালং উইথ ক্যাপ্টেন অ্যালভিং, সেটা তো আরও ভয়ঙ্কর, সেটা তো আরও জটিল। অ্যাজ এ রেজাল্ট অফ ইট, এই বিয়ে, রিলেশনশিপ, এইগুলোর ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো ভরসা, আস্থা কিন্তু ছিল না মিসেস অ্যালভিংয়ের। এবং সেই কারণেই যখন জয় অফ লাইফ বলছে, তখন মিসেস অ্যালভিং কিন্তু চমকে গিয়ে বলছেন যে সত্যি কি তোমার মনে হয় যে এই রিলেশনশিপের মাধ্যমে, এই বিয়ের মাধ্যমে স্যালভেশন পাওয়া যায়?
রেজিনা ব্রিংস মোর ওয়াইন অ্যান্ড ওসওয়াল্ড আস্ক হার টু ফেচ গ্লাস ফর হারসেলফ। ওসওয়াল্ড রেজিনাকে বলছে তুমি নিজের জন্য গ্লাস নিয়ে এসো, একসঙ্গে আমরা পান করবো। মিস অ্যালভিং নটস হার অ্যাপ্রুভাল, মিস অ্যালভিং পারমিশন দিচ্ছেন অ্যান্ড রেজিনা ওবেজ। শি টেক্স এ সিট অন দ্য টেবিল উইথ দ্য মাদার অ্যান্ড দ্য সান, মানে মা, ছেলে এবং রেজিনা ইংস্ট্যান্ড, এই তিনজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। পরে প্যারাগ্রাফে চলে আসবি। মিসেস অ্যালভিং ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট দ্য জয় অফ লাইফ। এই যে জয় অফ লাইফ না, এই টার্মটা, এই লাইনটা তাকে খুব অ্যাট্রাক্ট করেছে, কারণ এই লাইনটা তার জীবনে অ্যাবসলিউটলি ফলস। ম্যারেজ অ্যান্ড জয় অফ লাইফ তার জীবনে যেন অপোজিট, ম্যারেজ স্যালভেশন তার জীবনে যেন অপোজিট, কারণ তার জীবনে কনজুগাল লাইফ মানে অনলি টর্চার, পেইনফুল এক্সপিরিয়েন্স, সরোফুল এক্সপিরিয়েন্স, গ্রিভিয়েন্স, গ্রিফ। তার কাছে ম্যারেজ মানে এইগুলো। এই যে স্যালভেশন, জয়, এই পজিটিভ ওয়ার্ডসগুলো তিনি কখনোই ম্যারেজের সঙ্গে অ্যাসোসিয়েট করার সুযোগই পাননি। ম্যারেজের সঙ্গে এই অনুভূতিগুলো তার ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড নয়ই, সেই কারণে তিনি আবার ওই জায়গায় ফিরে আসছেন। মিস অ্যালভিং ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট দ্য জয় অফ লাইফ ফ্রম ওসওয়াল্ড। পিপল হিয়ার অ্যাট হোম, ওসওয়াল্ড এবার রিপ্লাই দিচ্ছে, আর টট টু কনসিডার ওয়ার্ক অ্যাজ এ কার্স। এখানে কাজ করতে মানুষ চায় না, কাজটাকে অভিশাপের মতন মনে করে, পানিশমেন্টের মনে করে, অ্যান্ড এ পানিশমেন্ট ফর সিন, মানে কাজটা যেন অভিশাপ, কাজটা যেন পাপের ফল। অ্যান্ড দ্যাট লাইফ ইজ এ স্টেট অফ রেচেডনেস, মানে এখানে লাইফ মানে যেন রেচেডনেস, মানে অ্যাবসলিউটলি বোরিং, আনইন্সপায়ারিং, লাইফলেস লাইফ লিড করে এই অঞ্চলের লোকেরা। ওসওয়াল্ড এক্সপ্লেন্স, নো ওয়ান বিলিভস দ্যাট ইন প্যারিস ওয়ার দ্য মিয়ার ফ্যাক্ট অফ বিং অ্যালাইভ ইজ থট টু এ ম্যাটার অফ এক্সাল্টেন্ট হ্যাপিনেস। আমি যে বেঁচে আছে এখনও পর্যন্ত, এটাই প্যারিসে চরম আনন্দের কথা বলে মনে করা হয়। কারণ ভেবে দেখতে গেলে, সত্যিকারে ভেবে দেখবি একবার, কার অর্থ আছে, কার অর্থ নেই, কার প্রতিপত্তি, কার সম্মান, কার পাওয়ার, পজিশন, ওয়েলথ, বিউটি, এইগুলো আছে কি না আছে, এগুলো তো পরের কথা। বেঁচে থাকাটাই কিন্তু একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। সো মেনি পিপল আর ডাইং এভরি মোমেন্ট। থিঙ্ক অফ দিস সিচুয়েশন, করোনার কথা ভাব, আমফানের কথা ভেবে দেখ একবার। সো মেনি পিপল, সো মেনি ইনোসেন্ট পিপল লস দ্যার লাইভস. So whether we have money or not, whether we are powerful or not, whether we are enjoying any position or not, all these things are trivial. We are alive still now, that itself is a matter of joy. তো প্যারিস এবং তার এই বাড়ি, দুটো পরিবেশের মধ্যে পার্থক্যটা আলোচনা করছিল ওসওয়াল্ড অ্যালভিং, এবং সেই কারণে সে প্যারিসে ফিরে যেতে চায়। এটা হয়, দীর্ঘদিন তুমি যদি একটা জায়গায় থাকো, সেই জায়গার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, সেই জায়গার প্রতি একটা মনের মধ্যে একটা কোথাও না কোথাও ফ্যাসিনেশন তৈরি হয়, এবং সেই জায়গা ছেড়ে যাওয়া দীর্ঘদিনের জন্য সম্ভবপর নয়। সেই কারণে প্যারিসে ফিরতে চাইছে। তবে হ্যাঁ, একা নয়, রেজিনাকে নিয়ে ফিরতে চাইছে, কারণ রেজিনার সঙ্গে তার সম্পর্ক মানেই জয়, স্যালভেশন, এটা তার ধারণা। দেখো, দেয়ার ইজ লাইট দেয়ার, সবচেয়ে বড় দেখেছিস, এই যে বলছিলাম সিম্বলিক, প্যারিসের লাইট আছে। আক্ষরিক অর্থে পরিবেশটা গ্লুমি নয় প্যারিসে, আর গভীরবার দেখতে গেলেও প্যারিসে তার কাছে লাইফটা এতটা বোরিং, ডাল, আনইন্সপায়ারিং, লাইফলেস বলে মনে হয় না। দেয়ার ইজ লাইট দেয়ার, দেয়ার বলতে প্যারিস, and sunshine and a holiday feeling in the sense a feeling of joy. Holiday feeling মানে এখানে ছুটির অনুভূতি মানে আনন্দের অনুভূতি। এখানে হলিডে মানেই হ্যাপিনেস, হলিডে মানেই হচ্ছে যেটা পজিটিভিটি বলি আমরা। হি টেলস হিজ মাদার, হি সেজ হি মাস্ট লিভ হোম, বাড়ি আমাকে ছাড়তেই হবে। ইফ নট অল দিজ ফিলিংস দেয়ার আর সো স্ট্রং ইন মি উড ডিজেনারেট ইন্টু সামথিং আগলি। আর এখানে থাকলে কিন্তু আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি। মিস অ্যালভিং রিগার্ডস হিম স্টেডিলি ফর এ মোমেন্ট, তাকে কিছুক্ষণ দেখছে। নাও ফর দ্য ফার্স্ট টাইম শি মারমার্স, প্রথমবারের জন্য। এতক্ষণ কিন্তু মিসেস অ্যালভিং কোনো কথা বলেনি, ওসওয়াল্ড অ্যালভিং যা বলছিল সেটা মন দিয়ে শুনছিল এবং তার বলা লাইনগুলোকে আটার করছিল। এতক্ষণের মধ্যে প্রথমবার সে মারমার করছে, জোরেও নয়, ফিসফিস করে বিড়বিড় করে বলছে, আনাই করবি, আই সি ক্লিয়ারলি হাউ ইট অল হ্যাপেন্ড। ইট মানে তোমার এই সাফারিং, তোমার এই ফ্যাটিক, তোমার এই প্রবলেম, তোমার এই ডিজিজ, এই সব কিছুর সূত্রপাত, এই সব কিছুর অরিজিনটা কি সেটা আমি বুঝতে পারছি। দ্যাট ইজ অবভিয়াসলি শি নোজ দ্য ট্রুথ, দ্যাট ইজ দ্য ডক্টর ওয়াজ কারেক্ট। এই ডিজিজ সে ইনহেরিট করেছে কিন্তু তার বাবার কাছ থেকে। অ্যান্ড নাও আই ক্যান স্পিক, শি ইজ অ্যাবাউট টু টেল ওসওয়াল্ড অ্যান্ড রেজিনা দ্য ট্রুথ, বলতে যাচ্ছে কথাটা। when ম্যান্ডা সাডেনলি এন্টার্স, সাহস জোগাড় করে, নিজের মনের মধ্যে একটা ডিটারমিনেশন নিয়ে সিক্রেটটা যখন রেজিনার সামনে, ওসওয়াল্ড অ্যালভিংয়ের সামনে বলতে যাবে, সাডেনলি প্যাস্টার ম্যান্ডাস ফিরে এসছে, প্রেয়ার সম্পন্ন হয়ে গেছে, অ্যান্ড ম্যান্ডাস আবার অ্যালভিংদের হাউস হোল্ডে ফিরে এসছে। ম্যান্ডাস সাডেনলি এন্টার্স চিয়ারফুল ফ্রম হ্যাভিং স্পেন্ট ইন এডিফাইং টাইম। এডিফাইং মানে শিক্ষাপ্রদ, মানে যেখানে কোনো শিক্ষা প্রদান করতে পেরেছো কাউকে,
যেহেতু সে একজন ক্লার্জিম্যান, রিলিজিয়াস মাইন্ডেড পারসন, সেহেতু কাউকে ধর্ম নিয়ে কোনো প্রবচন দেওয়া, মানুষকে ডিডাক্টিক লেসন প্রদান করা, এগুলো তার কাছে ফ্রুটফুল একটা এক্সপিরিয়েন্স, এগুলো তার কাছে একটা হ্যাপি এক্সপিরিয়েন্স। তো সেই কারণে সে অত্যন্ত হ্যাপি, রিল্যাক্সড মুডে ফিরে এসছে। অ্যাট দ্য প্রেয়ার মিটিং, সে প্রেয়ার মিটিং শেষ করে সে ফিরে এসছে। হি সেজ দ্যাট হি হ্যাজ ডিসাইডেড দ্যাট এংস্ট্রাইন্ড নিডস টু হেল্প উইথ দ্য সেলার্স হোম। এবং সেখানে আবার সে ডেসপারেটলি ইন এ ভেরি ডিটারমাইন্ড ম্যানার এসে জানাচ্ছে যে আমি একেবারে এটা সেই আদেশের মতন মনে করতে পারো যে রেজিনা ইংস্ট্যান্ডকে আর এখানে রাখা চলবে না, তাকে তার বাবার কাছে ফিরে যেতে হবে এবং তার যে রেস্ট হাউস সে বানাচ্ছে, সিমেন্স হোম বা সেলার্স হোম, সেই সঙ্গে বাবার সঙ্গে তাকে থাকতে হবে, বাবার সঙ্গে তার কাজে তাকে হাত লাগাতে হবে। অ্যান্ড দ্যাট রেজিনা মাস্ট গো অ্যান্ড লিভ উইথ হিম। মানে আবার সে এসে পরে রিপিট করছে, দেখ জাস্ট সিক্রেটটা রিভিল করতে যাবে, সেই মুহূর্তে প্যাস্টার ম্যান্ডাসের এন্ট্রি এবং মায়ের সিক্রেট রিভিল করা কিন্তু হবে না। দেখো, রেজিনা ইজ গোয়িং অ্যাওয়ে উইথ মি, একটা ছোট্ট কনফ্লিক্ট দেখবো আমরা, ক্ল্যাশ দেখবো ইয়ের সঙ্গে, প্যাস্টার ম্যান্ডাসের সঙ্গে ক্যাপ্টেন অ্যালভিংয়ের। প্যাস্টার ম্যান্ডাস ডেসপারেট রেজিনা ইংস্ট্যান্ডকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, ওসওয়াল্ড অ্যালভিং ডেসপারেট রেজিনা ইংস্ট্যান্ডকে নিজের সঙ্গে প্যারিসে নিয়ে যাওয়ার জন্য, কারণ তার কাছে তার জয় অফ লাইফ হচ্ছে রেজিনা, তার স্যালভেশন হচ্ছে রেজিনা, সেই জন্য তাকে নিয়ে যেতে ডেসপারেট। অপরদিকে ভাই বোনের সম্পর্কটা যেহেতু তাদের মধ্যে আছে সেটা প্যাস্টার ম্যান্ডাস জানে, সেহেতু কোনো মতেই তাদেরকে একসঙ্গে রাখা চলবে না, রেজিনা ইংস্ট্যান্ডকে পাঠিয়ে দিতে হবে জেকব ইংস্ট্যান্ডের কাছে, সেই নিয়ে প্যাস্টার ম্যান্ডাস ডেসপারেট। এবং রেজিনা ইংস্ট্যান্ড আর ওসওয়াল্ড অ্যালভিং তো জানতো না, তাদের অ্যাকচুয়াল আইডেন্টিটি তাদের কাছে রিভিল্ড হয়নি, সে সিক্রেট আছে। দেখো, রেজিনা ইজ গোয়িং অ্যাওয়ে উইথ মি সেজ ওসওয়াল্ড। ম্যান্ডাস টার্নস টু মিস অ্যালভিং ইন বিউইল্ডারমেন্ট। ম্যান্ডাস ইয়ের দিকে তাকাচ্ছে, মিস অ্যালভিংয়ের দিকে, কি বলছে তোমার ছেলে? হি ইজ গোয়িং টু রাদার হ্যাভ এ কনজুগাল রিলেশনশিপ অ্যালং উইথ হিজ ওন সিস্টার। হাউ ইমমরাল ইজ দিস, হাউ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড ইজ দিস। সো একটু শকড হয়ে গিয়ে, চমকে গিয়ে সে কিন্তু মিসেস অ্যালভিংয়ের দিকে তাকাচ্ছে। দ্যাট উইল নট হ্যাপেন আইদার, আন্ডাই করবি, দ্যাট উইল নট হ্যাপেন আইদার, শি ডিক্লেয়ার্স, ডিসপাইট দ্য প্যাস্টার্স প্লিডিং টু স্পিক অ্যাবাউট ইট ওপেনলি। কিছু কথা বলতে চাইছিল, মানে প্যাস্টার ম্যান্ডাস চাইছিল ওপেনলি কথা বলুক মিস অ্যালভিং। মিস অ্যালভিং ওপেনলি না বলে সে একটা লাইন বলছে, দ্যাট উইল নট হ্যাপেন আইদার। দ্যাট ইজ নাইদার ওসওয়াল্ড অ্যালভিং তাকে প্যারিস নিয়ে যাবে, নর রেজিনা ইংস্ট্যান্ডকে ফেরত পাঠানো হবে জেকব ইংস্ট্যান্ডের কাছে। দেখো, অ্যাট দিস মোমেন্ট এইরকম যখন কথাবার্তা চলছিল, সাডেনলি একটা দুর্ঘটনা ঘটে গেছে, দেখবি খুব ইম্পর্টেন্ট দুর্ঘটনা, যেখান থেকে আরও ক্লিয়ার হবে গোস্টের টাইটেলটা। অ্যাট দিস মোমেন্ট মানে ওয়েন দ্য কনভারসেশন ওয়াজ গোয়িং অন, অ্যাট দিস মোমেন্ট দে হিয়ার শাউটিং আউটসাইড, বাইরে চিৎকার চিৎমি আওয়াজ শোনা যাচ্ছে, হট্টগোল, হই হট্টগোল। অ্যান্ড থ্রু দ্য কনজারভেটরি উইন্ডো, জানলা দিয়ে কী দেখছে দেখ, দে সি, দ্যাট ইজ প্যাস্টার ম্যান্ডাস, রেজিনা ইংস্ট্যান্ড, ক্যাপ্টেন মিসেস অ্যালভিং, ওসওয়াল্ড অ্যালভিং, তারা কী দেখছে? এ রেড গ্লেয়ার, আগুনের শিখা দেখতে পেল। দ্য অরফানেজ ইজ অ্যাবলেজ, অরফানেজটা দাউ দাউ করে জ্বলছে আগুনে। পরের লাইনটা ভালো করে আন্ডারলাইন করবি, মিস অ্যালভিং, দ্যাট ফায়ার ইজ এ জাজমেন্ট অন দিস হাউস অফ সিন। আন্ডারলাইন করবি, মন্তব্যটা কার মাথায় রাখবি? স্পিচটা হচ্ছে প্যাস্টার ম্যান্ডাসের। প্যাস্টার ম্যান্ডাস যখন দাউ দাউ করে জ্বলতে দেখছে তোমার অরফানেজটাকে, তখন সে কি বলছে দেখ, মিসেস অ্যালভিং, দ্য ফায়ার ইজ এ জাজমেন্ট অন দিস হাউস অফ সিন। কোনটাকে হাউস অফ সিন বলছে এখানে? দ্য ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজ। এবং কথাটা কতটা সিগনিফিক্যান্ট দেখ, এই ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজ একটা মহৎ উদ্দেশ্য নিয়ে গড়া হচ্ছিল, অরফান্সদের জন্য শেল্টার দেওয়ার জন্য, ট্রু। বাট এটাও মাথায় রাখতে হবে, এটা কার টাকা দিয়ে বানানো হচ্ছিল ভেবে দেখবি, এটা কিন্তু বানানো হচ্ছিল ক্যাপ্টেন অ্যালভিংয়ের টাকা দিয়ে। সেই ব্যক্তির টাকা যে সারা জীবন একটা ইমমরাল লাইফ লিড করেছে, একটা ডিসঅনেস্ট লাইফ লিড করেছে, একটা ট্রেচারাস, একটা লাস্টফুল লাইসেন্সিয়াস লাইফ লিড করেছে, এবং সেই রকম ইমমরাল পথে চলা একজন ব্যক্তি, তার টাকার দ্বারা, তার টাকা দিয়ে কখনো ভালো কোনো কাজ, নৈতিক কোনো কাজ, মহৎ কোনো কাজ কিন্তু হতে পারে না। ঈশ্বর কিন্তু কখনোই এই রকম ইমমরাল লাইফ লিড করা ব্যক্তিদের টাকায় তাদের উপার্জনে কোনো মহৎ কাজ গড়তে দেন না, কারণ সেটা মানি যেটা সিনের পথে উপার্জন করা, সিনফুল মানি। আর অরফানেজটা একটা পবিত্র, একটা মহৎ উদ্যোগ। তাহলে কোথাও না কোথাও যেন এখানে মিসেস অ্যালভিংকে প্যাস্টার ম্যান্ডাস জানাতে চাইছে যেন ঈশ্বরের এটা জাজমেন্ট, যেন ঈশ্বরও এই অরফানেজটার বিপক্ষে,
তিনিও যেন চাইছিলেন না যে এই ক্যাপ্টেন অ্যালভিংয়ের মতন একজন ইমমরাল লাইফ লিড করা পার্সনের টাকায় এরকম মহৎ কোনো উদ্যোগ, মহৎ কোনো কাজ হোক, সেটা যেন ঈশ্বরও চাইছিলেন না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ ইট এই বাড়ি কিন্তু আগুন লেগে গেল। বাড়ি কিন্তু ওপেনিং হওয়ার আগেই, ওপেনিং সেরিমনি ঠিক আগের দিনে বাড়ি কিন্তু ধ্বংস হয়ে গেল এবং ইন্স্যুরেন্স পর্যন্ত করা হয়নি। অ্যাজ ইফ যেন ঈশ্বরও চাইছিলেন ইমমরাল পথে উপার্জন করার টাকা যেন নষ্ট হয়ে যায়, সেটা যেন কারোর কাজে না লাগে, অ্যাটলিস্ট যেন ভালো কাজে যেন না লাগে। কারণ আমরা বলি দেখবি অনেক সময় যারা একটু সৎ লাইফ লিড করে, যারা একটু মরাল লাইফ লিড করে, যারা একটু রিলিজিয়াস মাইন্ডেড পারসন, তারা কিন্তু কখনোই দেখবি দরকার না খেতে পেয়ে মারা যাবে, দরকার হলে সাফার করবে, ইন এ ভেরি প্যাথেটিক ম্যানার সাফার করতে পর্যন্ত রাজি থাকবে, কিন্তু কিছুতেই তারা কিন্তু ইমমরাল পথে উপার্জন করা টাকার মাধ্যমে তাদের জীবন চালাতে চাইবে না, বা ইমমরাল পথে উপার্জন করা টাকা কিন্তু তারা ইউজ করতে চাইবে না। এবং সেই কারণেই এই লাইনটা আটার করছে প্যাস্টার ম্যান্ডার্স। খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ভাইটাল লাইন, দেখবি একবার। মিসেস অ্যালভিং, দ্যাট ফায়ার ইজ এ জাজমেন্ট। জাজমেন্ট মানে কার জাজমেন্ট এখানে? জাজমেন্ট অফ গড অন দিস হাউস অফ সিন। দিস হাউস অফ সিন মানে কোনটা বলা হচ্ছে? দ্য ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজ। কী কোয়েশ্চেন হতে পারে ভেবে দেখ এই লাইনটা থেকে। কে বলছে? অবভিয়াসলি প্যাস্টার ম্যান্ডার্স। কখন বলছে? যখন বাড়িটাতে আগুন লাগতে দেখলো তারা। হাউস অফ সিন কোনটাকে বলা হচ্ছে? ক্যাপ্টেন অ্যালভিং অরফানেজকে। জাজমেন্ট কার জাজমেন্ট? গডের জাজমেন্ট। এবং যদি এক্সপ্লেন করতে বলা হয় কী বলতে চাইছেন, এক লাইনে যদি বলি সেটা হচ্ছে যে মিস্টার অ্যালভিং, ক্যাপ্টেন অ্যালভিংয়ের মতন একজন ইমমরাল ব্যক্তি, তার অসৎ পথে উপার্জন করা টাকা, তার মাধ্যমে কোনো মহৎ উদ্যোগ হোক, সেটা যেন ঈশ্বরও চাননি, এবং সেই আগুনটা যেন ঈশ্বরেরই জাজমেন্ট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দেখো, অ্যাজ দে অল রাশ আউট টু দ্য অরফানেজ, তারা দৌড়ে অরফানেজে যাচ্ছে, ম্যান্ডার্স ইজ লেফট রিঙ্গিং হিজ হ্যান্ডস, মানে হাত কচলাচ্ছে, মানে অ্যাংশিয়াস, ফ্রাস্ট্রেটেড, অ্যান্ড নো ইন্স্যুরেন্স, হি মোনস। হঠাৎ করে তার মনে পড়ছে বাড়িটা ইন্স্যুরেন্স পর্যন্ত করা থাকেনি। দেন হি ফলোজ দেম, এটা বলার পরে সে ওই বাকিদের সঙ্গে অরফানের দিকে যাচ্ছে। এখানে অ্যাক্ট 2 শেষ হচ্ছে এবং অনেক ইম্পর্ট্যান্ট লাইন্স, অনেক ইম্পর্ট্যান্ট থিম্যাটিক কোয়েশ্চেন্স কিন্তু আজকে আমাদের কাছে দেখেছি। আমি একবার জাস্ট রিপিট যদি করে দিই, দেখে নিবি কোন কোন জায়গাগুলো আমরা কোয়েশ্চেন আকারে দেখেছি আজকে। যেমন ফার্স্টে আমরা দেখেছি হিয়ার আই অ্যাম, সরি এই লাইনটা নয়, এটা তো আগের ক্লাসে ছিল। হোয়াট আই থিঙ্ক ইজ দ্যাট ইউ আর অ্যান্ড অলওয়েজ উইল রিমেন এ বিগ বেবি, এই লাইনটা দেখলাম। দ্বিতীয় দেখলাম দ্য সিন্স অফ দ্য ফাদার্স ভিজিটেড অন দ্য চিলড্রেন, কে বলেছিল, কখন বলেছিল। 3 নম্বর লাইন, 3 নম্বর কোয়েশ্চেন, কেন ওসওয়াল্ড অ্যালভিং মানতে রাজি নয় যে এই রোগটা সে তার বাবার কাছ থেকে ইনহেরিট করেছে। 4 নম্বর লাইন, আই কান্ট গো অন বেয়ারিং দিস অ্যাগনি অফ মাইন্ড অ্যালোন। 5 নম্বর, দ্য জয় অফ লাইফ ইন হার। এগুলো যেগুলো বুঝতে অসুবিধা হয় বলবি আমাকে। তারপর ওই লাইনটা ধর, আই সি ক্লিয়ারলি হাউ ইট অল হ্যাপেন্ড। থিম্যাটিক কোয়েশ্চেন আবার 7 নম্বর হবে, হোয়াট ওয়াজ দ্য প্ল্যান, হোয়াট ওয়াজ দ্য ফিউচার প্ল্যান অফ ওসওয়াল্ড অ্যালভিং। বোঝা গেছে জায়গাটা। কনফ্লিক্টটা কী নিয়ে হয়েছিল ওসওয়াল্ড অ্যালভিংয়ের সঙ্গে প্যাস্টার ম্যান্ডার্সের? দুজনেই ডেসপারেট। একজন রেজিনা ইংস্ট্রান্ডকে প্যারিসে নিয়ে যেতে ডেসপারেট, একজন রেজিনা ইংস্ট্রান্ডকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ডেসপারেট। এবং তারপরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন অ্যাক্ট 2 এর, মিসেস অ্যালভিংস দ্যাট ফায়ার ইজ জাজমেন্ট অন দ্য হাউস অফ সিন। 8-9টা কোয়েশ্চেন কিন্তু আমাদের এই ক্লাস থেকে আজকে আমরা দেখেছি। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে একবার আগে শুনে নিবি, ক্লাসটা রিডিং পড়ে নিবি একবার। তারপরে যে 8-9টা কোয়েশ্চেন বা যে লাইনগুলো এবং থিম্যাটিক কোয়েশ্চেনগুলো ডিসকাস করলাম এই পোর্শন থেকে, সেখান থেকে যদি কোনো প্রবলেম থাকে, কোনো রকম ডাউট থাকে, তাহলে কিন্তু সেটা গ্রুপে ক্লিয়ার করে নিবি। কালকে আমরা অ্যাক্ট 3টাতে যাব। অ্যাক্ট 3টাও 2 দিনের মতন লাগবে। অ্যান্ড আফটার কমপ্লিটিং দ্য থার্ড অ্যাক্ট, দেন যত রকমের শর্ট কোয়েশ্চেন্স আছে, ইম্পর্ট্যান্ট লাইন্স আছে, সেগুলো সব ধরে ধরে আমরা আলোচনা করব। এবং শর্ট কোয়েশ্চেন্স কিছু প্রোভাইড করাও আছে, আরও কিছু শর্ট কোয়েশ্চেন্স আমরা দেবো, যাতে করে এই পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। মাথায় রাখবি এই টপিকটা আমরা করব না লংয়ের জন্য, তাহলে সেক্ষেত্রে এই টপিক থেকে আমাদের শর্ট করলেই কিন্তু এনাফ। মাথায় রাখতে হবে এবছর অপশান খুব ভালো, লং পুরো কোর্স থেকে একটা কোর্স থেকে একটাই করতে হবে, কিন্তু শর্টের কোনো চেঞ্জ হয়নি, শর্ট একই রকম আছে। অ্যাজ এ রেজাল্ট অফ ইট শর্ট নিয়ে কিন্তু আমাদের অত্যন্ত সিরিয়াস হতে হবে, এবং শর্ট কিন্তু যেমন প্রিপারেশন নিয়ে আমরা সেরকমই নেব। সুতরাং মন দিয়ে পুরো জায়গাটা কিন্তু একবার দেখে নেবি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্ট 1 অ্যাক্ট 2টাও দেখে নিবি, যাতে করে 2 দিনের মধ্যে, কাল এবং পরশুর মধ্যে যেন অ্যাক্ট 3 শেষ হয়ে যাবে, তারপর যেন আমরা 2-3 দিন ধরে আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করব, তখন যাতে করে সমস্ত কনফিউশনস, ডাউটস ক্লিয়ার হয়ে যায়।